তো টপিকটা ছিল, আজকের টপিক অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আসি, অ্যালগরিদম কাকে বলে? অ্যালগরিদমের সংজ্ঞাটা হচ্ছে যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদমের অর্থই ধাপে ধাপে সমাধান করা। তো যে কোনো সমস্যায় আমাদের হোক না কেন, আমরা সেই সমস্যাটাকে যদি কয়েকটা ধাপে বিভক্ত করে নেই এবং সেই ধাপ অনুসরণ করে আমরা সমস্যাটা সমাধান করতে যাই, তাহলে খুব সুন্দরভাবে সেই সমস্যাটা সমাধান করা সম্ভব। আর আমরা যদি সমস্যা দেখেই ঝাঁপাই পড়ে কোনো ধরনের প্ল্যান পরিকল্পনা না করে আগাই যাই সমাধান করতে, তাহলে খুব কম সম্ভাবনা আছে এই সমস্যা সমাধান করার জন্য। তো আমাদের সমস্যা সমাধান করা তো এই অধ্যায়ের কি কাজ, কি ধরনের সমস্যা সমাধান? আমাদের এখানে সমস্যা মানে আমরা ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোকে কি বলি? সমস্যা, তাই না? আমাদের যেখানে উদাহরণগুলো দেওয়া থাকে, লেখা থাকে সমস্যা 1, সমস্যা 2, তারপর এটা আমরা সমাধান করি। ঠিক এইগুলা হচ্ছে আমাদের সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান। তাহলে তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করব, এটা একটা যদি আমাদের সমস্যা হয়, তাহলে এই সমস্যার সমাধান আমরা এখন ধাপে ধাপে করব। আর এই ধাপে ধাপে সমাধান করার নিয়মকে বলা হচ্ছে অ্যালগরিদম। তো তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করব। ধাপ 1 আমরা কাজটা শুরু করব, এই জন্য দেওয়া আছে ধাপ 1 এ শুরু। ধাপ 2, যে সংখ্যাগুলোকে আমরা যোগ করব সেই সংখ্যাগুলোকে আমরা গ্রহণ করব, তাই বলা আছে তিনটি সংখ্যা গ্রহণ করা। তোমরা লেখার সময় লিখবা তিনটা সংখ্যা গ্রহণ করি। ওকে, যেমন প্র্যাকটিক্যাল খাতায় তোমরা লেখো যে আমরা এই কাজটা করলাম, এটা করলাম, এইরকম যে আমরা এই কাজটা করি, এখন করব, আমি করতেছি। তারপর সংখ্যা তিনটি যোগ করব, যে সংখ্যা তিনটা গ্রহণ করছি এই তিনটা সংখ্যা যোগ করব, তারপর যোগফল প্রদর্শন করব। এরপরে এটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ফারহা, জাসিয়া, তোমরা তো মনে হয় ওই দিন অফলাইনে যাও নাই, রাইট? অফলাইনে স্যার আমি আমি গেছিলাম স্যার। জাসিয়া আসছিলা? স্যার আমি জি স্যার। যাইনি। হুম, আচ্ছা। তো আমাদের কথা হয়েছিল কি, আমরা ক্যামেরা অন করে এখন থেকে ক্লাস করব। অনেকেই ক্যামেরা অন মানে ক্লাসে জয়েন হয়ে আর হচ্ছে ধরো থাকে না, যে কারণে তোমাদেরকে সিরিয়াসলি ক্লাস করানোর জন্য এটা উদ্যোগ নেওয়া হয়েছে যে তোমাদের ক্যামেরা অন করে ক্লাস করতে হবে। তোমরা আসলে ক্লাসে আছো কিনা সেটা দেখার জন্য। সো সবাই ক্যামেরা অন করি। হ্যাঁ, এর ফাঁকে আমি চলে যাই আমাদের অ্যালগরিদমের যে নিয়ম, অ্যালগরিদম লেখার নিয়ম বা এর বৈশিষ্ট্য। মানে আমি একটু পরেই তোমাদের একটা লেখা দিব, সেই লেখাটার জন্যই আমি বলছিলাম তোমরা ক্যামেরা অন করবা, সবাই ক্যামেরা অন করে কাজ করবা। তো অ্যালগরিদমের নিয়ম বা এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে। ঠিক আমরা যেটা দেখলাম এটা অনেক সহজ ছিল, রাইট? প্রত্যেকটা ধাপ স্পষ্ট হতে হবে যাতে যে কোনো প্রোগ্রামার সহজে বুঝতে পারে। তারপর ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হবে এবং একে ব্যাপক প্রয়োগ উপযোগী হইতে হবে। একে ব্যাপক প্রয়োগ উপযোগী হইতে হবে। এটা, এগুলা কি ছিল? এগুলা আমাদের অ্যালগরিদম লেখার সুবিধা। তো এই সুবিধাগুলোর মধ্যে কোনটা তোমাদের জন্য, তোমাদের কাছে কঠিন মনে হয়েছে? কোন সুবিধাটা আসলে বুঝতে পারোনি? বুঝলাম না, আপনি কি প্রশ্ন করলেন? প্রত্যেকটা বোঝা গেছে? আচ্ছা, সবগুলাই যদি বোঝা যায় তাহলে আমাকে তোমরা বুঝাই দাও যে এখানে ব্যাপক প্রয়োগ উপযোগী বলতে কি বোঝাচ্ছে।
স্যার আমরা যে কোনো কিছুতে এটা ব্যবহার করতে পারবো। যে কোনো কিছুতে? মানে ব্যাপক দিয়ে বোঝাচ্ছে যে হচ্ছে এটার প্রয়োগ আমরা অনেক বেশি করতে পারবো। অনেক বেশি করতে পারবো, যেমন এই যে এখানে দেওয়া আছে তিনটা, কিছুক্ষণ আগে দেখলাম যে তিনটা সংখ্যার যোগফল নির্ণয়। এই তিনটা সংখ্যার যোগফল যে কেউ যে কারো তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য করতে পারবে। এটা ফিক্সড না যে শুধু এটা 10, 15, 20-এর জন্যই যোগফল নির্ণয় করবে। এটা যে কোনো নাম্বারের ক্ষেত্রেই হতে পারে। এই বিষয়টাকে এখানে বোঝাচ্ছে, একে ব্যাপক প্রয়োগ উপযোগী হইতে হবে। অর্থাৎ আমরা ফিক্সড করে বলে দিতে পারবো না যে এই এই সংখ্যাগুলোর যোগফল। তাই অনেকে প্রশ্ন করো যে স্যার এখানে সংখ্যাগুলো দিয়ে দিতে পারে যে এই সংখ্যাগুলোর যোগফলের জন্য করো? তো না, এখানে সংখ্যা দিয়ে দিলে সেটা আসলে অ্যালগরিদম হইল না। তো অ্যালগরিদমের যে সুবিধাগুলো, সুবিধাগুলো হচ্ছে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সাহায্য করে, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সাহায্য করে। এখানে একটু তোমাদের সাথে কথা বলা উচিত। প্রোগ্রাম পরিবর্তন বলতে বোঝায় যেটা, যে আমাদের এই যে তিনটা সংখ্যার যোগফলের প্রোগ্রাম দেখলাম, এই তিনটা সংখ্যার যোগফল হয়ে যেতে পারে পাঁচটা সংখ্যা যোগফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম। তাহলে কোন জায়গায় পরিবর্তন করতে হবে এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো, যে পাঁচটা সংখ্যা গ্রহণ করি, সংখ্যা পাঁচটা যোগ করি, তাই না? তো এটা খুব সহজেই আমরা পরিবর্তন করতে পারি। এখন পরিবর্ধন, পরিবর্ধন আবার কি হলো? পরিবর্ধনটা হচ্ছে এই যে তিনটা সংখ্যার যোগফল নির্ণয়, এই তিনটা সংখ্যার যোগফল নির্ণয়টাকেই আমরা তিনটা সংখ্যার গড়ফল নির্ণয়ের জন্যই করে ফেলতে পারি, তিনটা সংখ্যার গড়ফল নির্ণয়ের জন্য। আর সহজে জটিল প্রোগ্রাম বুঝতে সাহায্য করে, অ্যালগরিদম সহজেই জটিল প্রোগ্রাম লিখতে সাহায্য করে। এখন আমি তোমাদের বললাম যে তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য যে প্রোগ্রামটা, এইটার দ্বারা, এইটার মাধ্যমে আমরা খুব সহজেই তিনটা সংখ্যার গড়ফল নির্ণয়ের জন্য করতে পারবো। সো তোমরা সবাই ক্যামেরা অন করে খাতার দিকে ক্যামেরা রেখে আমাকে তিনটা সংখ্যার গড়ফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখে দিবা, এরকম ধাপে ধাপে। স্যার একটা কোশ্চিন ছিল। শিওর। স্যার পরিবর্ধনটা তো বুঝলাম না। এই যে পরিবর্তন তোমাদের করতে বললাম আমি, যে এখানে তিনটা সংখ্যার যোগফল আমরা দেখলাম, এখন তিনটা সংখ্যার গড়ফল নির্ণয় করব আমরা। নাও ক্যামেরা অন করে খাতার দিকে ক্যামেরা রেখে আমি প্রত্যেকের খাতা দেখে দেখে তোমরা কাজটা করবা। আর বাকিরা কি ক্যামেরা অন করবা না? এটা রোটেট করে খাতার দিকে করে দাও। আমি এখানে তোমাদের রাখলাম এটা, আর আমি এখানে দেখি তোমাদের কি লিখতেছো। স্যার আমি না বুঝিনি, করবো কি মানে? আমি করতে বললাম এইখানে তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য করা আছে, এইটা করবা তোমরা তিনটা সংখ্যার গড়ফল নির্ণয়ের জন্য। তিনটি সংখ্যার গড়ফল নির্ণয়। এভাবে ধাপ 1 এরকম স্যার? অবশ্যই, যেভাবে এখানে লেখা আছে। আমি কি দেখাচ্ছি এখানে, কেন এটা আমি ওপেন করে রাখছি? এখানে কি স্যার 5টা ধাপ? না, ধাপ বাড়তেও পারে। ধাপ বাড়তে পারে।
স্যার দ্বিতীয় ধাপ হচ্ছে তিনটি সংখ্যা গ্রহণ করা, তারপর তিনটি সংখ্যা যোগফল করা না? হ্যাঁ, তৃতীয় ধাপ তিনটা সংখ্যা যোগফল করা, তারপর চতুর্থ ধাপে করবা তৃতীয় সংখ্যা যোগফলকে তৃতীয় তিন দ্বারা ভাগ করা যোগফলকে। যোগফলকে 3 দ্বারা ভাগ করে, এখানে এই যে করা এই কথাটা লিখতে মানা করলাম, আমি বললাম লিখবা 3টি সংখ্যা গ্রহণ করি, 4টি সংখ্যা যোগ করি, 3টি সংখ্যা যোগ করি, এভাবে লিখবা। ও আচ্ছা, করি লিখবো। হ্যাঁ, মানে আমি কাজটা করতেছি। 4 নাম্বার ধাপে লিখবা যে যোগফলকে যোগফলকে 3 তিন দ্বারা দ্বারা ভাগ করে গড় নির্ণয় করি। তুমি যে গড় করতেছো এই জন্য বলতে হবে গড় নির্ণয় করি। তারপর তো শেষ, 4 নম্বর ধাপ। হ্যাঁ, তারপর শেষ। তোমরা কি মোহনারটা দেখতে পাচ্ছ? দেখো মোহনার লিখছে। স্যার আমারও শেষ। ওকে মোহনা, ঠিক আছে। স্যার 4 নম্বর ধাপটা আরেকবার স্যার বলবেন? আমার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাসফিয়া তোমার ক্যামেরাটা একটু দূরে নাও। যোগফলকে 3 দ্বারা ভাগ করে স্যার আমারটা দেখতে পাচ্ছেন? একটু ওয়েট। শুরু 3টে সংখ্যা গ্রহণ করে সংখ্যা 3টে যোগ করে যোগফলকে 3 দ্বারা ভাগ করে 3টা সংখ্যা ভাগ করে, এটা কি লিখছো ফারা? গড় নির্ণয় করি। 3 দ্বারা ভাগ করে গড় নির্ণয় করি, তারপর ভাগফল প্রদর্শন করি। ওকে, গুড, পারফেক্ট। তারপর স্যার ক্যামেরা অফ করব? হ্যাঁ ফারা, অফ করতে পারো তোমার ইচ্ছা। সোমার লেখা আমি বুঝতে পারতেছি না। আমার ক্যামেরাটা ফাটা ফাটা আসতেছে কেন জানি। হ্যাঁ, এটা লেখা বোঝা যায় না। ওকে, তাহলে আমি যে ধাপগুলোর কথা বললাম সেভাবে লিখছি না, যে আমি শুরু। বলবো? হ্যাঁ, ধাপ বলো। স্যার ধাপ 1 হচ্ছে শুরু, ধাপ 2 হচ্ছে তিনটি সংখ্যা গ্রহণ করি, ধাপ 3 হচ্ছে তিনটি সংখ্যা যোগফল করি, 4 হচ্ছে যোগফলকে 3 দ্বারা ভাগ করে গড় নির্ণয় করি, আর 5 হচ্ছে শেষ। গড় নির্ণয় করার পর গড় ফল প্রদর্শন করবা না? ও তাহলে আচ্ছা স্যার, ঠিক আছে। গড় ফল প্রদর্শন করতে হবে। গড় ফল প্রদর্শন করে এই যে দেখো আমাদের জাসিয়া করছে। 3টি সংখ্যা শুধু লিখছো কেন? দ্বিতীয় ধাপে 3টি সংখ্যা গ্রহণ করে লিখতে হবে তো জাসিয়া। আচ্ছা স্যার। স্যার 6টা ধাপ। হ্যাঁ, হতেই পারে 6টা হবে, প্রয়োজন অনুসারে যতগুলো হয়। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার এখানে যখন আমরা দেখলাম যে ধাপ 3-এ যে সংখ্যা 3টি যোগ করি, এরপরে তো একটা ধাপ কি লেখা যেত না যে যোগফল প্রদর্শন করি, তারপর হচ্ছে ভাগ করি? হ্যাঁ, যদি তোমাদের যোগফল চেয়ে বসে যে যোগফল এবং গড়ফল প্রদর্শন করার জন্য লেখো, তখন সেটা লিখবো। কিন্তু আমাদের তো চাইছে গড়ফল, তাহলে যোগফলকে কেন প্রদর্শন করব? করলে সমস্যা নাই, করলে করতে পারি। ও আচ্ছা, ঠিক আছে। আর কি যেটা স্যার বের করতে বলবে ওইটাই শুধু প্রদর্শন করব? হ্যাঁ, কোশ্চেনে যেটা চাবে আমরা সেটাই প্রদর্শন করব। আচ্ছা। ওকে, এই যে আমরা এখন প্রোগ্রামটা যেটা অ্যালগোরিদম লিখলাম, সেই অ্যালগোরিদমটা কি ছিল? 3টা সংখ্যার গড়ফল, যেটা কিনা এখানে 3টা সংখ্যার যে যোগফল আছে সেই 3টা সংখ্যার যোগফলের প্রোগ্রামটাকেই আমরা একটা লাইন পরিবর্ধন করে দিলাম, রাইট? এটাকেই বলা হচ্ছিল যে এটা পরিবর্তন এবং পরিবর্ধনে সাহায্য করে, তারপর সহজে জটিল প্রোগ্রাম লিখতে সাহায্য করে। এগুলা অ্যালগোরিদমের সুবিধা। ওকে, তো আমরা কিছু অ্যালগোরিদম দেখবো এখন, যেটা কিনা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা যে কোনো প্রোগ্রামেই করি না কেন, আমাদের 4টা ধাপ মাস্ট বি থাকতেই হবে। একটা শুরু, গ্রহণ, প্রদর্শন এবং ফলাফল শেষ। এর মধ্যে ডিপেন্ড করবে
কি সমস্যা সমাধানের জন্য আমরা এই অ্যালগরিদমটা করছি। তাহলে শুরু, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি লাগে? ভূমি আর উচ্চতা। তো আমরা ভূমি আর উচ্চতা গ্রহণ করলাম। তারপর ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা গ্রহণ করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এরপরে 4 নম্বর ধাপে ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করি, তারপর শেষ। তাহলে এটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম। ওকে, তো এরপরে চলে যাচ্ছে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম। তাহলে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমেই আমাদের শুরু করতে হবে, তারপর সংখ্যা দুটি গ্রহণ করব। এই যে সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, সেই সংখ্যা দুটি গ্রহণ করলাম। এরপর আমাদের সিদ্ধান্তর বিষয় চলে আসতেছে, কিভাবে বুঝবো আমরা কোন সংখ্যাটি বড়। তাহলে আমাদের সিদ্ধান্ত অর্থাৎ চেক করতে হবে প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়। এখানে কি হতে পারে? হাও হতে পারে, নাও হতে পারে। যদি হ্যাঁ হয় তাহলে কে বড়? হ্যাঁ হলে এখানে প্রথম সংখ্যাটি বড়, তখন বলবে হ্যাঁ ফলাফল ছাপি প্রথম সংখ্যাটি বড়। আর না হলে বলবে ফলাফল ছাপি দ্বিতীয় সংখ্যাটি বড়। ছাপি মানে প্রদর্শন করাই বোঝাচ্ছে, ছাপানো। ওই যে ফটোকপিটা আমরা বলি না ছাপা, এই ছাপাটাকে এইভাবে করে ইউজ করছে। তো মানে বিভিন্ন শব্দ ইউজ করতে পারি আমরা, এটার জন্যই মূলত এভাবে দেওয়া। তাহলে আমাদের প্রদর্শন করা হয়ে গেছে, রাইট? ফলাফল ছাপাটাই কি প্রদর্শন করা যেহেতু হয়ে গেছে, তাই আমাদের এটা শেষ হয়ে গেল। তো এখন তোমাদেরকে আমি করতে দিচ্ছি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগরিদম। নাও শুরু করো ক্যামেরা অন করে। আবার বলেন স্যার কোশ্চেনটা। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য, হ্যাঁ তিনটা, এটা ছিল দুইটা সংখ্যার মধ্যে, এবারে করবা তিনটা সংখ্যার মধ্যে। স্যার প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়? এখানে যে তিনটা সংখ্যা আছে এটার জন্য কি ধাপ 4 করব? হ্যাঁ হতেই পারে 4 ধাপ, তবে যেভাবে চিন্তা করো সেই জিনিসটা খাতায় লেখো, সমস্যা নাই। ভুল করলে শেখা হবে, তো ভুল করলে করো, কোনো প্রবলেম নেই, এটা কোনো পানিশমেন্ট নাই। স্যার বলো। স্যার এখানে কি যোগফল আনবো দুটি সংখ্যার? যোগফল কেন? তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। স্যার দেখেন দেখি। ক্যামেরাটা একদমই নড়াচড়া করবা না। তো ঘোলা কেন? একদমই দেখা যায় না। স্যার আমি পরিষ্কার তুমি তো দেখতে পাবাই তোমার নিজের দেখা ক্যামেরায়, পাচ্ছি ক্যামেরায়। ওকে এখন দেখতে পাচ্ছি। প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যাটির চেয়ে বড়? না, হইল না। আচ্ছা দেখো, আমি জানি এটা তোমাদের দ্বারা একটু চিন্তা করা কষ্ট হবে। এটা হবে এরকম, আমি দিয়ে রাখছি ডিসপ্লেতে, দেখো। স্যার আমি একটু দেখাই। দেখাও। হ্যাঁ, আচ্ছা। অন করছো ক্যামেরা? মনে করছো তুমি?
স্যার করতেছি। আচ্ছা, প্রথম সংখ্যাটা কি? দ্বিতীয় স্যার একটু থামেন। স্যার আমারটা কি হবে? দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়? আরে অনেক কষ্ট হয়ে গেছে, এত কিছু লেখার দরকার নেই। আরা, এত কষ্ট করার দরকার ছিল না, আমরা প্রথমেই লিখতে পারতাম প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড়। আচ্ছা হ্যাঁ ঠিক হলে আছে স্যার। হ্যাঁ হলে প্রথম সংখ্যাটি বড়, আর না না হলে হলে আমরা তো দ্বিতীয় তৃতীয় সংখ্যাটি বড়। হ্যাঁ, না হলে বলবো যে পরবর্তী ধাপে যাও। ও পরবর্তী ধাপে আবার করব কি, দ্বিতীয় সংখ্যাটা কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়। যদি দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে বড় হয়, অর্থাৎ ওখানে যদি হ্যাঁ হয়, তাহলে ফলাফল ছাপিয়ে দ্বিতীয় সংখ্যাটি বড়, আর যদি না হয় তাহলে তৃতীয় সংখ্যাটি বড়। আচ্ছা, এখন আমি তোমাদের দেখাই যে এটা কিভাবে করে লিখবো। দেখতে পাচ্ছ এখানে ইংলিশে লেখা আছে, তোমরা এটা বাংলায় করবা। যে ধাপ 1 শুরু, তারপর ধাপ 2 তিনটা সংখ্যা গ্রহণ করি, লেখছি 3 নাম্বার। দেন তৃতীয় ধাপে আমরা লিখবো যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড় হয়। প্রথম সংখ্যাটি যদি বড় হয় দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে, তখন ইয়েস অর নো দুইটা অপশন আছে। ইয়েস যদি হয় তাহলে বলবো প্রিন্ট, অর্থাৎ প্রথম সংখ্যাটি প্রদর্শন করো, বা প্রথম সংখ্যাটি বড় এটা ছাপাও, ফলাফল ছাপি প্রথম সংখ্যাটি বড়। না হলে বলবো পরবর্তী ধাপে যাও, অর্থাৎ নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে তখন বলবো যদি দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে বড় হয়, তাহলে হ্যাঁ হবে অথবা না হবে। হ্যাঁ হলে ফলাফল ছাপি দ্বিতীয় সংখ্যাটি বড়, না হলে ফলাফল ছাপি তৃতীয় সংখ্যাটি বড়। তাহলে স্যার আমারটা কি ভুল গেছে? আমি তো তৃতীয় ধাপে লিখছি প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যাটির চেয়ে বড়, এবং চতুর্থ ধাপ করে লিখছি প্রথম, তখন যদি প্রথম সংখ্যাটা বড় হয় তখন আবার প্রথম সংখ্যাটি কি ও স্যার ঠিক আছে। হয়েছে স্যার এটা। হয়ে গেছে। স্যার একটু একটু স্যার একটু। ফ্লোচার্ট, ফ্লোচার্ট বা এটাকে বলা হচ্ছে প্রবাহ চিত্র। সেটা কি জিনিস? এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেটার সাহায্যে আমরা প্রোগ্রামকে চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারবো। প্রোগ্রাম হচ্ছে কি ধাপে ধাপে সমস্যার সমাধান করা, মানে অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধান করা, আর প্রোগ্রাম হচ্ছে সমস্যা সমাধান করার জন্য যে সমষ্টি সেটা। আর ফ্লোচার্ট হচ্ছে এই যে এই প্রোগ্রামটা, অর্থাৎ সমস্যা সমাধানের জন্য যে ধাপগুলো, সেই ধাপগুলোকে প্রতীক বা চিত্রের সাহায্যে উপস্থাপন করা। তো আমরা একটা ফ্লোচার্ট যদি দেখে আসি, মেবি তোমরা ইংলিশে ফ্লোচার্ট নামে একটা টপিক পড়ছো, রাইট? জি স্যার। তো এই ফ্লোচার্ট আমাদের সি প্রোগ্রামের মধ্যেও আছে।
তো দেখো, তিনটা সংখ্যা যোগ করার জন্য অ্যালগোরিদম আমরা দেখছিলাম, এখন ওই অ্যালগোরিদমের পাশেই দেখতে পাচ্ছি ফ্লোচার্ট। শুরু শুরু মানে এটা আমাদের স্টার্ট করতে হবে। তো এখানে নির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করে এই কাজগুলো করতে হবে, যেখানে ডিম্বাকৃতি দ্বারা বোঝাবে যে আমরা শুরু করছি। তারপর এখানে দেখতে পাচ্ছি গ্রহণ। গ্রহণ এরকম সামান্তরিক আকৃতি দিয়ে আমাদের বোঝাইতে হবে যে আমরা এখানে গ্রহণ করছি। এগুলো ফিক্সড, যখন গ্রহণ করব তখন সামান্তরিক আকৃতিরই ব্যবহার করা লাগবে। তারপর যোগ, এখানে একটা গাণিতিক কাজ হচ্ছে, তাই গাণিতিক কাজ করার জন্য আমাদের আয়তাকার আকৃতির ব্যবহার করতে হবে। তারপর যোগফল প্রদর্শন করব। তো প্রদর্শন, গ্রহণ আর প্রদর্শন এই দুইটার যে প্রতীক, সেই প্রতীকগুলো একই, সামান্তরিক আকৃতির। তারপর শেষ, শুরু এবং শেষেরও প্রতীকটা একই। তাহলে এখানে আমরা শেষ করলাম এন দিয়ে। এটা একটা ফ্লোচার্ট, তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য। অ্যালগোরিদমের পাশে আমরা দেখলাম ফ্লোচার্ট। তো এই ফ্লোচার্ট অঙ্কন করার জন্য কিছু নিয়ম আছে এবং বিভিন্ন প্রকারের ফ্লোচার্ট আছে। আমরা সেগুলো যদি দেখি, যে ফ্লোচার্ট মূলত দুই প্রকার, সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট কি? সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে যে ফ্লোচার্টের মাধ্যমে আমরা কোন সিস্টেমের ডেটার প্রবাহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ফলাফলের প্রদর্শনের দিক চিহ্নিত হয়, তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। অর্থাৎ আমরা কোনো একটা কাজ করব, সেই কাজটা কিভাবে করব, ওই কাজটা করার জন্য যে সিস্টেম, ওই সিস্টেমটাকে যদি আমরা কোনো চিত্রের সাহায্যে উপস্থাপন করি, তাহলে এটা হয়ে যাবে একটা সিস্টেম ফ্লোচার্ট। তো এটার উদাহরণ আমি যদি বলি, তোমরা কলেজে ভর্তি হওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যদি একটা চিত্রের সাহায্যে উপস্থাপন করা হতো, যে প্রথমে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে, চয়েস দিতে হবে, দেন সিলেকশন আসবে, সিলেকশন আসে, তারপর তোমাদের পেমেন্ট করে নিশ্চয়ন করতে হবে, নিশ্চয়ন করার পর আবার যখন কলেজে তোমার ভর্তি হবে, ভর্তির জন্য আবার ভর্তির টাকা দিয়ে তারপর ক্লাস শুরু করতে হবে। এই জিনিসগুলো যদি চিত্রের সাহায্যে উপস্থাপন করা হতো, তাহলে এটা হয়ে যেত একটা সিস্টেম ফ্লোচার্ট। তারপর আরো আমরা দেখি, বিভিন্ন সেন্টারে যখন পরীক্ষা দিতে যাই, তোমাদের এসএসসি বা জেএসসি পরীক্ষার সময় সেন্টারে যখন গেছো, কত থেকে কত রোল নাম্বার কোন ভবনের মধ্যে, ওই ভবনটা কোন দিকে, সেটার কিন্তু একটা চিত্র দেওয়া থাকে। তো ওই চিত্র দেখে আমরা সহজেই খুঁজে পাই যে আমার পরীক্ষার সিটটা কোথায়, কোন রুমের মধ্যে, কোন হলে। তো এই যে কাজগুলো, এটাকে বলা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। তারপর আসছে প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ফ্লোচার্ট তৈরি করা হয়, তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। তো আমরা এই অধ্যায়ে মূলত শিখবো প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট নিয়ে আমরা তেমন কোনো কিছুই করব না, কারণ আমাদের অধ্যায়টার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই প্রোগ্রামে কিভাবে করে ফ্লোচার্ট ব্যবহার করা হয় আর এই প্রোগ্রাম ফ্লোচার্টে কি কি প্রতীক আছে, সেই জিনিসগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ বা দরকার। তো আসি, সিস্টেম ফ্লোচার্টের যে প্রতীকগুলো আছে, এগুলো জাস্ট একটু জেনে নেই যে এই প্রতীকগুলো আমরা সিস্টেম ফ্লোচার্টে ব্যবহার করব। যেখানে কোনো প্রক্রিয়াকরণের কাজ করা হবে, সেই জায়গায় এরকম আমরা আয়তাকার আকৃতির ব্যবহার করব। আর এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট, এখানে যখন কোনো কিছু ডকুমেন্ট করে রাখা হবে, তখন এই আকৃতির ব্যবহার করা হবে। এটা ম্যাগনেটিক ট্যাপ, যে জায়গায় আমরা কোনো কিছু রেকর্ডের অপশন থাকবে, সেইটাকে বলবো ম্যাগনেটিক ট্যাপ আকৃতির ব্যবহার করব। ম্যাগনেটিক ডিস্ক, অর্থাৎ এই রেকর্ড গুলো যে জায়গায় সংরক্ষণ করে রাখবো, সেটা ম্যাগনেটিক ডিস্ক। যেখানে কার্ড পাঞ্চ করতে হবে বা শো করতে হবে, সেই জায়গায় এরকম আকৃতির। অনলাইন স্মৃতি, ম্যানুয়ালি ইনপুট, সর্টিং বা সাজানো, এইরকম বিভিন্ন ধরনের প্রতীক দ্বারা এটাকে উপস্থাপন করা হয়। এটাকে কি বলছি আমরা? সিস্টেম ফ্লোচার্টের প্রতীক। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীক এবং এগুলোর অর্থ। তাই তোমাদের একটু কষ্ট করে এই প্রতীক গুলো অর্থ সহ মনে রাখতে হবে। আমরা যে উদাহরণটা দেখলাম একটু আগে, সেই উদাহরণে দেখতে পেলাম যে ডিম্বাকৃতি, বা এটাকে বলা হচ্ছে টার্মিনাল প্রতীক। এই টার্মিনাল প্রতীক দ্বারা প্রোগ্রামের শুরু এবং শেষ বোঝায়। দেখো, ডিম্বাকৃতি এটা দ্বারা শুরু এবং শেষ বোঝায়।
তারপর দেখতে পাচ্ছি সামান্তরিক আকৃতির। যখন আমরা কোনো সামান্তরিক আকৃতি ব্যবহার করব, তার মানে এখানে বুঝতে হবে যে এই জায়গায় ইনপুট আউটপুট ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সামান্তরিক আকৃতি দেখলেই আমরা ধরে নিব এখানে ইনপুট আউটপুট আছে করা হচ্ছে। অথবা আমাদের যদি কোনো ইনপুট আউটপুটের কাজ বোঝানোর প্রয়োজন পড়ে চিত্র দ্বারা, আমরা তখন সামান্তরিক আকৃতি ব্যবহার করব। তারপর প্রক্রিয়াকরণ প্রতীক, বা এটাকে আমরা আয়তাকার আকৃতি হিসাবে চিনি। এটা কোনো গাণিতিক হিসাব নিকাশ করার ক্ষেত্রে ব্যবহার করতে হয়, অর্থাৎ যেখানে কোনো গাণিতিক হিসাব নিকাশ থাকবে সেই জায়গায় আমরা এই যে আয়তাকার আকৃতি, এই আয়তাকার আকৃতির চিত্রটা ব্যবহার করব। তারপর আসছে সিদ্ধান্ত প্রতীক। সিদ্ধান্ত প্রতীক অর্থাৎ এটা দেখতে ডায়মন্ডের মতো, হীরক আকৃতি, তাই এটা আমরা ব্যবহার করি মূলত বিভিন্ন ধরনের লজিক্যাল কাজে। যেমন আমরা গতদিন দেখলাম, আমরা দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে ব্যবহার করছিলাম, অর্থাৎ অ্যালগরিদমের মধ্যে প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়, এরকম একটা সিদ্ধান্তের বিষয় ছিল। সেই জায়গাতে আমরা এরকম প্রতীক ব্যবহার করব ডায়মন্ড আকৃতির। তারপর তীর চিহ্ন, অর্থাৎ প্রোগ্রাম কোন দিকে প্রবাহিত হচ্ছে সেই দিকটা বোঝানোর জন্য আমাদের লাগবে তীর চিহ্নগুলো। আর এটা সংযোগ আকৃতির, অর্থাৎ যখন কোনো বৃত্তাকৃতি দেখবো আমরা, তখন এটা ধরে নিব এটা একটা সংযোগ দেওয়ার কাজ করা হচ্ছে। এই সংযোগটা কি ক্ষেত্রে, ধরো আমাদের যে ফ্লোচার্ট, সেই ফ্লোচার্টটা এত বড় হয়ে গেছে এক পেজের মধ্যে হয় না, তো পরবর্তী পেজে যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি লেখার ক্ষেত্রে পরবর্তী পেজে কোনো কিছু লিখি, শেষে কি লিখি, পিটিও। ফ্লোচার্টের জায়গায় আমরা পিটিও লিখবো না, আমরা তখন এরকম সংযোগ প্রতীক ব্যবহার করব। তার অর্থ দাঁড়াবে যে আমার পরের পেজে আরো আছে, পরের পেজে দেন আবার এই প্রতীক দিয়ে শুরু করতে হবে, পরের পেজে আবার এই প্রতীক দিয়ে শুরু করে বুঝাইতে হবে আগেরটা আর এটা সংযোগ করা হলো। ওকে, তো আমরা এগুলা যখন ব্যবহারগুলো দেখবো বা করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাব। এখন আসি ফ্লোচার্ট অঙ্কনের নিয়মাবলী। এগুলা অঙ্কন করার জন্য কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে। বলছে নির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। আমরা যে প্রতীকগুলো দেখলাম সেই প্রতীকগুলো ব্যবহার করে করতে হবে। আমরা চাইলে আমাদের মন গড়া কোনো প্রতীক এঁকে বলে দিতে পারবো না এইটা দ্বারা এই কাজটা করা হবে। নির্দিষ্ট ব্যবহারের আছে, এটা কাজের জন্য, নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট প্রতীক আছে। তারপর বলছে ফ্লোচার্টের প্রবাহ ওপর থেকে নিচের দিকে বা বাম হতে ডান দিকে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। ফ্লোচার্টের যে প্রবাহটা সেটা বাম হতে ডান দিকে এবং ওপর হতে নিচের দিকে তীর চিহ্ন দ্বারা দেখাতে হবে। প্রতিটি প্রতীকের ভেতরের লেখা সহজবোধ্য হতে হবে, অতিরিক্ত প্রতীকের ব্যবহার পরিহার করতে হবে এবং নির্দিষ্ট কোনো প্রোগ্রামের ভাষা ব্যবহার করা উচিত নয়। এগুলো আমাদেরকে, এই নিয়মগুলো মেনে ফ্লোচার্ট আঁকতে হবে। তোমাদের কি কোনোটাও বুঝতে প্রবলেম যে এটা কি জিনিস? ওকে, তো আমরা তখন যে ফ্লোচার্টটা দেখলাম, সেই ফ্লোচার্টটাই এখন আবার ধাপে ধাপে দেখি আমরা কিভাবে করে আঁকবো। তো ফ্লোচার্ট আঁকার জন্য আমাদের অ্যালগরিদম হলে বেশি সুবিধা হয়, কারণ এই অ্যালগরিদমের ধাপগুলোই আমাদেরকে ফ্লোচার্ট দ্বারা উপস্থাপন করতে হবে। এবার আসছি প্রথমেই শুরু। তোমরা সবাই আনমিউট করো, আনমিউট করে আমার সাথে একটু কমিউনিকেট করো, বলো যে শুরু হলে কোন আকৃতির দিতে হবে। স্যার শুরু হইলে হচ্ছে ওই টার্মিনাল আকৃতি হবে। হ্যাঁ, ডিম্বাকৃতি বলবো, টার্মিনাল তো হয়তো বা নাও বুঝতে পারে সবাই। তাহলে স্টার্ট মানে শুরু, শুরু। তারপর কোন দিকে যাব, ওপরে নাকি ডান দিকে না বাম দিকে, নিচে, কোন দিকে যাব? নিচে আসবো। নিচে আসবো। নিচে এসে এখন কি করতেছে, তিনটা সংখ্যা গ্রহণ করছে, রাইট? তাহলে তিনটা সংখ্যা গ্রহণ করছে, এখানে কি প্রতীক ব্যবহার করব? এখানে হচ্ছে সামান্তরিক।
এখানে হবে সামান্তরিক। সামান্তরিক দ্বারা বোঝাচ্ছে যে আমরা এখানে গ্রহণ করছি, এই জন্য লিখলাম রিড ABC। এটা চলক আকারে আমরা নিলাম, কারণ এই চলকের যে কোনো মানে রাখা যাবে। তারপর কি প্রতীক? আয়তকার। আয়তাকার। আয়তাকার দ্বারা কি বোঝায়, কেন আয়তাকার নিব? গাণিতিক হিসাব বোঝায়। গাণিতিক হিসাব। তাহলে আমরা এখানে তিনটা সংখ্যা যোগ করব, এটা একটা গাণিতিক কাজ। আর এই গাণিতিক কাজটা বোঝানোর জন্য আমাদের আয়তাকার আকৃতির একটা প্রতীক নিতে হবে। তারপর নিচের দিকে এসে এবার কি করব, প্রদর্শন করব। তাহলে কোন আকৃতি? প্রদর্শন হচ্ছে সামান্তরিক। হীরক আকৃতির। সামন হীরক। হ্যাঁ, না না, হীরক কেন হবে? মানে গ্রহণ প্রদর্শন দুইটাই সামান্তরিক আকৃতি। গ্রহণ এবং প্রদর্শন অর্থাৎ ইনপুট আউটপুট দুইটাই সামান্তরিক। এরপর কি শেষ? এরপর শেষ হলে কোন আকৃতি? বৃত্ত। ডিম্বাকৃতি। বৃত্ত তো হচ্ছে আমাদের সংযোগ। হ্যাঁ, মাথায় রাখতে হবে শুরু এবং শেষ একই প্রতীক। তারপর গ্রহণ এবং প্রদর্শন অর্থাৎ ইনপুট আউটপুট হ্যাঁ। একই প্রতীক। এরপর আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য করছিলাম। স্যার আরেকবার আসেন তো ওই আগের ইয়াটাতে যেটা করলাম। জি স্যার, বলো। হয়েছে। কিছু না স্যার, হয়েছে। আচ্ছা, স্ক্রিনশট। জি স্যার। ওকে, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এবার আমরা ফ্লোচার্টটা করব। এবার তোমরা সবই বলবা, আর তোমাদের কথা বলার পাশাপাশি আমার এখানে কাজটা হয়ে যাবে। বলো কি করতে হবে? স্যার প্রথমে স্টার্ট ডিম্বাকার। ডিম্বাকার আকৃতি। তারপর হ্যাঁ, নিচে আকৃতিগুলো অ্যারো বলতে চিহ্ন হবে। নিচের দিকে, নিচে আরো চিহ্ন। হুম, তারপরে তারপর সামান্তরিক আকৃতি, সামান্তরিক। সামান্তরিক। সামান্তরিক দিয়ে এই যে বললাম তারপর যে আয়তাকার, বেজ আর হাইট গ্রহণ করো। তারপর নিচে এসে আয়তাকার দিয়ে বলে দিলাম যে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তারপর নিচে এসে তারপর কি দিব? সামান্তরিক আবার আবার সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিক দিয়ে প্রিন্ট করে তারপর ডিম্বাকার। ডিম্বাকৃতি দিয়ে শেষ। দেন এবার আসছে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য। তাহলে আবার বলো, এবার কি হবে? প্রথমে ডিম্বাকার স্টার্ট। স্টার্ট, তারপর সংখ্যা দুটা গ্রহণ করলাম। হ্যাঁ, এরপর কি চিহ্ন এবার বলো? ওই যে লজিক্যালের জন্য যে একটা চিহ্ন ব্যবহার করা হয়। হ্যাঁ, কি আকৃতি এটা? হীরক আকৃতি বা ডায়মন্ড আকৃতি। হ্যাঁ, কারণ এখানে কেন এটা ব্যবহার করব? কারণ এখানে একটা সিদ্ধান্তর বিষয় আছে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত নিতে হচ্ছে, তাই আমরা এখানে সিদ্ধান্ত প্রতীক ব্যবহার করলাম। বললাম প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়? দেন একটা কি থাকবে? ইয়েস অর নো। এখানে কি হতে পারে? হয় হ্যাঁ হবে অথবা না হবে, যে কোনোটা হতে পারে। তাহলে যদি ইয়েস হয় তাহলে কে বড়? প্রথম Yes সংখ্যাটি হলে বড়। প্রিন্ট এ। গুড। তারপর নো হলে প্রিন্ট বি। দ্বিতীয় সংখ্যাটি বড়, প্রিন্ট বি। তারপর এই যে দেখো দুইটা আলাদা আলাদা শাখা প্রশাখা হয়ে গেল, রাইট? দুইটা আলাদা শাখা হয়ে গেল। এই দুইজনকে আলাদা করে শেষ না করে আমরা এদেরকে একসাথে সংযোগ করে একবারে শেষ করে দেব। এই সেই সংযোগ প্রতীক যেটা দ্বারা সংযোগ দেওয়া হচ্ছে। স্যার, বলো। সিদ্ধান্ত গ্রহণ করার পর আবার কেন সামান্তরিক হইলো? কারণ আমাদের অ্যালগরিদম কি বলছে? ফলাফল ছাপি, মানে কি আউটপুট দিবে, তাই না? ফলাফল প্রদর্শন করবে। তাহলে গ্রহণ এবং প্রদর্শন এই দুইটার জন্য ব্যবহার করা হয় সামান্তরিক আকৃতি। ওকে, তাহলে আমরা গতদিন করছিলাম তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম। ওই অ্যালগরিদমটা দেখে তোমরা আমাকে করে দাও ফ্লোচার্ট।
সবাই ক্যামেরা অন করি, অন করে আমাকে একটু দেখাবা। স্যার ওই যে ইয়াটা না, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম করছি আমরা। স্যার হয়েছে। ওকে, একটু দেখাই দাও। স্যার দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো এখানে যেটা হইলো তোমার, সেটা এ বি থেকে বড়, সি আবার এ সি, এটাকে সংযোগ দিতে হবে, বাট এইভাবে না করে আরেকটু সহজ ভাবে করা যায়। আর পরবর্তীতে প্রিন্ট, এটা কি প্রিন্ট দিছো? প্রিন্ট দেওয়ার পরে আবার সিদ্ধান্ত, এটা হইলো না। আচ্ছা, নেক্সট স্টেপ দিছো। নেক্সট স্টেপের জন্য এটা কি চিহ্ন ব্যবহার করছো দেখো তো। স্যার তীর চিহ্ন। না, নেক্সট স্টেপ, এটার জন্য তো তুমি প্রিন্ট করার জন্য যে চিহ্নটা ব্যবহার, হ্যাঁ এটা করলা, তাই না? জি স্যার। দেখো তুমি নেক্সট স্টেপ, এটা তো প্রিন্ট করার জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়। তো ওকে, আমি দেখাই দিচ্ছি। নেক্সট আসলে স্যার। হ্যাঁ, এটা নিয়ে আসলে এটা করার, হ্যাঁ বলো। দেখো, এটা হবে আসলে এই রকমটা। এই যে এটা প্রথমে কি শুরু, স্টার্ট, শুরু, তারপর তিনটা সংখ্যা গ্রহণ করবে সামান্তরিক আকৃতি। দেন আমরা চেক করতেছি প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড়। এই যে এ কি বি অথবা সি থেকে বড়। এই যে এ কি বি অথবা সি থেকে বড় কিনা, যদি হয় তাহলে কি বলবে, প্রিন্ট এ বড়। অর্থাৎ এটাতে ইয়েস, এটাতে ইয়েস, তাহলে প্রিন্ট এ বড়। আমরা বলছি না প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড়, এটা এখানে পাওয়া গেছে এভাবে করে। এখন এইটা যদি না হয়, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে যদি বড় না হয়, তাহলে এই পাশে চলে আসবে, আসে বলবে দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়। যদি দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে বড় হয় তাহলে বলবে প্রিন্ট বি, আর যদি না হয় তাহলে বলবে প্রিন্ট সি। আবার এমনও হইতে পারে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় বা তৃতীয় সংখ্যার চেয়ে বড় না। এই জন্য প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়, প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড়, ইয়েস। প্রথম সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড়, নো, তাহলে বলবে প্রিন্ট সি, যে তৃতীয় সংখ্যাটি বড়। স্যার আমি বুঝলাম না। অন্যদের আর কার কার প্রবলেম বুঝতে, বাকিরা বুঝছি? সোমা, না বুঝার কি কারণ আমি বুঝলাম না। দেখো আমাদের অ্যালগরিদমের মধ্যে কি লেখা আছে, যে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড় হয়, এটা বলছি। স্যার আমরা এভাবে এর আগের দিন করলাম না যে এ কি বি আর সি এর থেকে বড়। গতদিন ওভাবে লিখিনি, লিখছিলাম প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড়। হ্যাঁ ওভাবে লিখছিলাম না স্যার, তাহলে এখানে এটা দেওয়া যায় না এ গ্রেটার দেন বি, বি কমা সি। ওইটাই তো এখানেও বুঝায়। এখন ওইটা যদি হয়, পরে দেখা যাবে এর থেকে বি বড়, এ বি থেকে বড়, বাট এর
এর থেকে আবার সি বড়, তখন কিন্তু তোমাদের ওই আকারে হবে না। হবে কি? দেন স্যার ইয়া করবো যে বি কি সি এর থেকে বড়? হ্যাঁ, এখন বি সি থেকে বড় কি, এ সি থেকে বড় কিনা এটা তোমরা কিভাবে চেক করবা বলো দেখি? ওটা তো সামনেই চেক করা হয়ে গেল, এ কি হ্যাঁ, বি আর চেক সি। করলাম। এ কি বি এবং সি থেকে বড়, তোমাদেরটাতে দেখো। আরেকটু তোমাদের অন করো, আমাকে দেখাও, আমি তোমাদের ওই জায়গাটাতে বোঝাই দিচ্ছি। কি অন করবো স্যার? ক্যামেরা অন করে তোমাদের যে ফ্লোচারটা আছে সেটা দেখাও, যেটা আঁকছো। আমি তো পুরাটা করিনি স্যার, যতটুকু করছি দেখাচ্ছি। ফারাদ তোমারটা দেখাও তো। স্যার কোনটা দেখাবো, যেটা আপনাকে দেখাইলাম যে- দেখতে ফ্লোচারটা? পাচ্ছেন স্যার? হ্যাঁ, যেটা যেটা তুমি এখন দেখাইলা সেটা। স্যার এভাবে এভাবে হবে না। দেন হচ্ছে নিব বি কি আর সি এর থেকে কি বড়। আচ্ছা, একটু ফারাকটা খেয়াল করো, দেখো এখানে কি হচ্ছে। প্রথমে এ কি বি থেকে বড়, বি এবং সি থেকে বড়, এটা আমরা চেক করছি, রাইট? এখন হচ্ছে না স্যার, খাতার লেখাটা। বুঝিনি। তোমাদের তোমাদের ওখান থেকে দেখো, আমার এখান থেকে দেখিও না, আমার এখান থেকে দেখলে স্পষ্ট বুঝতে পারবে না। তোমাদের এখানে দেখো যে আমরা কি দিছি, এ কি বি থেকে বড় এবং সি থেকে বড়। তো এ যদি বি থেকে বড় হয় বাট সি থেকে যদি বড় না হয়, তখন কিভাবে আমরা বের করব? এ বি থেকে বড় বাট এটা সি থেকে বড় না, তখন তো এখান থেকে বের করার অপশন নাই তোমাদের যেটা করছো। বাট এখানে দেখো, এ বি থেকে বড় বলে ইয়েস, এ কি সি থেকে বড় না, তাহলে বলবে যে সি সবার থেকে বড়। স্যার আমি ভিডিও অফ করবো? তাহলে হ্যাঁ, কি না, স্যার আগের দিন যেটা করলাম ওইটা? হ্যাঁ ওইটাই তো আমরা এখানে করতেছি। দেখো এভাবেই তো হচ্ছে যে প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড়। দুইটাই যদি ইয়েস হয়, তাহলে প্রিন্ট এ, মানে প্রথম সংখ্যাটি বড়। ওই জিনিসটাই হচ্ছে, বাট ফ্লো চার্টে আমরা একদম আহ, মূলত অ্যালগোরিদমের থেকে ফ্লো চার্টটাতে বুঝতে বেশি সুবিধা হয়, আর প্রোগ্রাম প্রবাহের দিক নির্দেশ করে, দিক বোঝা যায়, বুঝছো? অ্যালগোরিদমের থেকে ফ্লো চার্টের সুবিধাটা বেশি। এই জিনিসটাই বোঝার জন্যই আমরা এখানে ফ্লো চার্ট করছি, যে এটা দ্বারা প্রোগ্রাম সহজে বোঝা যায়। ওকে, তো তোমরা এটা তুলে নাও। এটা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা যদি চাও, সেক্ষেত্রে এই ফ্লো চার্টটা আমাদের আঁকতে হবে। হয়েছে তোলা? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা দেখব অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের মধ্যে পার্থক্য। অ্যালগোরিদম যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয়, তো এইগুলোই শুধু আমাদের অ্যালগোরিদম ফ্লো চার্ট না, আরো আছে, আমরা আরো করবো অ্যালগোরিদম ফ্লো চার্ট। এখন দেখো পার্থক্যটা আমরা জেনে নিই। অ্যালগোরিদম হচ্ছে যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয় তাকে অ্যালগোরিদম বলে। আর ফ্লোচার্ট হচ্ছে কোনো একটা সমস্যাকে, যে ধাপগুলো থাকে সেই ধাপগুলোকে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে। অ্যালগোরিদম হচ্ছে বর্ণনা নির্ভর, ফ্লোচার্ট চিত্র নির্ভর। অ্যালগোরিদম প্রোগ্রাম বুঝতে সময় বেশি লাগে, আর ফ্লোচার্টে প্রোগ্রাম বুঝতে সময় কম লাগে। অ্যালগোরিদম প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায় না, এবং ফ্লোচার্টে প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায়, যেটা আমরা একটু আগেই দেখলাম। এবং অ্যালগোরিদমে বলছে প্রোগ্রামের ভুল ত্রুটি দূর করা,
কঠিন, আর ফ্লোচার্টে ভুল ত্রুটি দূর করা সহজ। অর্থাৎ অ্যালগরিদমের থেকে ফ্লোচার্ট করাই বেশি সুবিধাজনক। ওকে, তো এইটা স্লাইড মূলত আমাদের এই লেকচার থেকে শেষ। আমি চলে যাচ্ছি এখন নেক্সট স্লাইডে। প্রথম দিন কারেন্টটা চলে যাওয়ার কারণে একটু এলোমেলো হয়ে গেছে। তো আমরা কিন্তু আরো অ্যালগরিদম ফ্লোচার্ট করব। এর মধ্যে আমরা এখন যেটা করব, প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ এবং ডিবাগিং কি সেটা জানবো। এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। তো প্রোগ্রাম তৈরির ধাপ মনে হতে পারে যে অ্যালগরিদম আবার চলে আসছে, কারণ আমরা অ্যালগরিদম মানে জানি কোনো সমস্যা ধাপে ধাপে সমাধান করা। তো এখানে আবার যদি বলে যে প্রোগ্রাম তৈরির ধাপ, তাহলে এটা তারা কি বোঝাচ্ছে, রাইট? তো আসলে প্রোগ্রাম তৈরির ধাপ আর অ্যালগরিদম দুটা ভিন্ন টপিক। প্রোগ্রাম তৈরির ধাপ বলতে বোঝাচ্ছে যেটা প্রোগ্রামের সাহায্যে কোনো সমস্যা সমাধান করা যায়, আর সমস্যা সমাধানের জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হয়, এই ধাপ সমূহকে প্রোগ্রাম তৈরির ধাপ বলা হয়। তো অ্যালগরিদম এবং প্রোগ্রাম তৈরির ধাপের মধ্যে পার্থক্য কি? যেহেতু এখানে ধাপ, অ্যালগরিদমেও ধাপের আলোচনা করা হচ্ছে, এখানেও ধাপের আলোচনা করা হচ্ছে। অ্যালগরিদমে যেটা করি আমরা, ছোট ছোট যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে কিভাবে করে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করছি সেই জিনিসটা ব্যাখ্যা করছি। আর প্রোগ্রাম তৈরির ধাপে যে কাজটা করা হয়, একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি করার জন্য যে সকল ধাপ অনুসরণ করতে হয়, একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি করতে যে ধাপগুলো অনুসরণ করতে হয়। যেমন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে করোনাকালীন সময়ের জন্য মানুষকে কিছু ত্রাণ বিতরণ করব। তাহলে এই যে করোনাকালীন সময়ে, এটা কি একটা সমস্যা, মানুষের খাদ্য নাই, তাই তাদের এটা কি একটা সমস্যা। এখন আমরা এই সমস্যার সমাধান করার জন্য কি করব, একটা উদ্যোগ নিব। তাহলে এই উদ্যোগটা যে নিব আমরা, সেই উদ্যোগটা আমাদের যে যে ধাপগুলো অনুসরণ করে করব, সেই ধাপগুলোই হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ। যেমন আমরা এই যে একটা সমস্যা, সেই সমস্যাটা প্রথমে নির্দিষ্টকরণ করছি যে আমাদের সমস্যা কি, সমস্যা মানুষের খাদ্য নাই, তাহলে এই সমস্যাটা সমাধান করতে হবে। তখন বিশ্লেষণ করতে হবে আমরা এই সমস্যার সমাধানটা কিভাবে করতে পারি। আমাদের যদি অর্থ থাকে, পকেট থেকে অর্থ দিব, অথবা মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে দিব। দেন আমরা এই সমস্যাটা বিশ্লেষণ করব, আমরা কি কি দিব এবং কত টাকা খরচ হইতে পারে। এইসব বিশ্লেষণ করার পরে ডিজাইন করব যে কে কোন দায়িত্বটা করবে, কোথায় থেকে কি কিনে আনতে হবে, কিভাবে করে আমরা ডিস্ট্রিবিউট করব, কোথায় ডিস্ট্রিবিউট করব, এই সমস্যাটা আমাদের ডিজাইন করতে হবে, সমাধান করব কিভাবে করে। তারপর বাস্তবায়ন, আমাদের এই কাজটাকে করার জন্য মাঠে নামতে হবে এবং মানুষকে জানাতে হবে এই জায়গায় এই কাজটা করতে হবে। তাই এটা হলো প্রোগ্রাম উন্নয়ন। মানে আমি উদাহরণ দিচ্ছি, তার মানে এইটা না কিন্তু আমাদের প্রোগ্রাম। এরপর প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে এটাকে সঠিকভাবে, নির্ভুলভাবে এবং কোনো ধরনের কোনো ভুল ত্রুটি ছাড়া কাজটা করার আগে একটু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া, সেটাই হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। তারপর প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, এই কাজটা যেন সব সময় সঠিকভাবে হতেই থাকে, যেন আমাদের অনুপস্থিতিতে কোনো জায়গায় এই কাজটা যেন না হয়, এই ধরনের কোনো ঘটনা না ঘটে। সেই যে ধাপগুলো, এই যে আমরা একটা কাজ করার জন্য যে ধাপগুলো অনুসরণ করলাম, সেই ধাপগুলোকেই আমরা বলতে পারি এই প্রোগ্রাম তৈরির ধাপ। আর অ্যালগরিদম বলতে বোঝায় যে আমরা এই ডিস্ট্রিবিউট করার কাজটা শুরু করলাম, শুরু করে বেগ থেকে নিলাম, আবার তাকে দিলাম, তারপর আবার শেষ করলাম। এই যে প্রত্যেকটা কাজ হচ্ছে, প্রত্যেকটা ছোট ছোট কাজগুলোই আমাদের অ্যালগরিদম। বাজার করা শুরু করলাম, ব্যাগে নিলাম, নিয়ে আসলাম, বাজার করা শেষ করলাম। তারপর প্যাকিং করা শুরু করলাম, প্যাকিং করতে হবে, এটা একটা সমস্যা, তাহলে প্যাকিং করা শুরু করলাম, প্যাকিং করলাম, প্যাকিং করা শেষ করলাম। এই যে প্রত্যেকটা ছোট ছোট কাজ, এগুলো আমাদের অ্যালগরিদম। আর সমস্ত প্রক্রিয়াটাই হচ্ছে প্রোগ্রাম তৈরির
ধাপ। এখন আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে সেইগুলোর যে প্রয়োগটা কি এটা দেখি এখন, বাস্তবায়ন। তো সমস্যা নির্দিষ্টকরণ, তাহলে আমাদের প্রথমে সমস্যা চিহ্নিতকরণ করতে হবে এবং সমস্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে। তো আমাদের সমস্যা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের সমস্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে। তারপর সমস্যা বিশ্লেষণ করতে হবে। সমস্যা বিশ্লেষণে আমরা যেটা পাবো, ইনপুট শনাক্ত করতে হবে, অর্থাৎ আমাদের কি কি ইনপুট প্রয়োজন এই সমস্যা সমাধান করার জন্য। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি ইনপুট দরকার, ভূমি আর উচ্চতা লাগবে, আর আউটপুট কি ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল করব, কোন ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কোন ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের জানতে হবে। সেই ত্রিভুজের ক্ষেত্রফল জানাটা এটাকে বলা হচ্ছে আউটপুট শনাক্তকরণ। এবং মেমোরিতে জায়গা নির্ধারণ করতে হবে, কারণ প্রোগ্রামটা আলটিমেটলি থাকবে একটা মেমোরির মধ্যে, আর এই মেমোরিতে রাখতে গেলে আমাদের আগে মেমোরিতে জায়গা নির্ধারণ করতে হবে। অর্থাৎ জায়গা না থাকলে রাখবো কোথায় প্রোগ্রামটা, এটা হলো। তারপর প্রোগ্রাম ডিজাইন করতে হবে। অ্যালগরিদম আর ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রাম ডিজাইনের অংশ। তাহলে বুঝিও, আমরা বলছি অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে সমস্যা সমাধান করা। তাহলে এই যে এই কাজটার ভিতরে ছোট ছোট যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করাটা মূলত প্রোগ্রাম তৈরির ধাপের একটা অংশ। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই যে অ্যালগরিদম ফ্লোচার্ট আঁকতে হবে, এটা হলো প্রোগ্রামটা ডিজাইন করা। প্রোগ্রাম ডিজাইন করার পরে আসলো প্রোগ্রাম উন্নয়ন। এখন প্রোগ্রাম উন্নয়ন করতে গেলে আমাদের একটা প্রোগ্রামের ভাষায় প্রোগ্রাম লিখতে হবে। এই যে আমি প্রোগ্রামের ভাষায় একটা প্রোগ্রাম লিখছি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। একটু দেখে নাও ভালো করে, এটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা আমরা করব আর দু একদিন পরেই। তো এই ল্যাঙ্গুয়েজটা যেহেতু আমরা শিখবো, তাই ভালো করে দেখে নাও। এইটাকে বলা হচ্ছে সি প্রোগ্রাম। বলো। না, বোঝা যাচ্ছে এখন। কি বোঝা যায় না? লেখাগুলো ছোট লাগতেছিল, এখন বোঝা যাচ্ছে। ওকে, জুম করে নেওয়ার অপশন আছে, তোমরা জুম করে দেখতে পারো। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। ওকে, তাহলে প্রোগ্রাম লিখতে হবে। প্রোগ্রাম লেখার পরে প্রোগ্রামটাকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কারণ বাস্তবায়নের মধ্যে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, একটা টেস্টিং আর একটা ডিবাগিং। টেস্টিং হচ্ছে কোনো ভুল ত্রুটি পরীক্ষা করা, অর্থাৎ কোনো কিছু একটা রান্না করলে রান্নার স্বাদটা ঠিক আছে কিনা, লবণ ঠিক আছে কিনা, চা বানানোর পর চায়ে চিনি ঠিক আছে কিনা, এটা কি টেস্ট করা। আমাদের সফটওয়্যার যেটা আমরা তৈরি করব, সেই সফটওয়্যারটা সঠিকভাবে কাজ করছে কিনা এটাও টেস্ট করা উচিত। তো এই টেস্ট করার জন্যই মূলত আমাদের টেস্টিং করতে হবে। অর্থাৎ আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি, এই অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে সব ফলাফল দেয় কিনা, সেই জন্য আমাদের এটাকে টেস্ট করতে হবে, এটাই টেস্টিং। আর ডিবাগিং কি জিনিস সেটা তো আমি গতদিনই বললাম। ডিবাগিং হচ্ছে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুল সংশোধন করাকে বলা হচ্ছে ডিবাগিং। প্রোগ্রামের যে ভুলগুলো তাকে বলা হয় বাগ, আর এই ভুল সংশোধন করাকে বলা হচ্ছে ডিবাগিং। তাহলে প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে এই কাজগুলো করতে হবে। তারপর আসছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তো প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের মধ্যে যেটা আসে, দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিতকরণ। অর্থাৎ আমি না থাকলেও যেন আমার এই সিস্টেম চলতেই থাকে, সে কারণে আমাকে কি করতে হবে, এটা আমি কিভাবে করে তৈরি করলাম সেই জিনিসটার জন্য একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, এবং এটাকে ব্যবহার করতে হয় কিভাবে করে, এটার একটা ডকুমেন্ট প্রয়োজন। যে কারণে আমরা কোনো যদি একটা ডিভাইস কিনি, সেই ডিভাইসটা কিভাবে করে ব্যবহার করতে হয়, এই ব্যবহারের জন্য একটা ইউজার ম্যানুয়াল গাইড সাথে পাই, যেটা কিনা এটা ডকুমেন্ট হিসেবে কাজ করে। আর এর কার্যকারিতা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তো ডকুমেন্টেশন যে কোনো কিছু করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আমি কি কাজ করছি, কিভাবে করছি, সেটা শুধু আমিই জানি। আমি যদি কোথাও এটা লিখে না রাখি, তাহলে আমার অবর্তমানে হঠাৎ বাই অ্যাক্সিডেন্টে আমি মারা যেতে পারি, হঠাৎ আমি কোনো অসুস্থ হয়ে যেতে পারি। তখন আমার যে কাজটা, আমার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা পালন করার জন্য কোনো একটা ব্যবস্থা তো থাকতে হবে।
এই ব্যবস্থাটাই হচ্ছে মূলত ডকুমেন্টেশন। অর্থাৎ আমি এই কাজটা এভাবে করে করি, পরবর্তীতে আমার অনুপস্থিতিতে কেউ যদি করতে চায় তাহলে যেন সে এইভাবে করে ফলো করে, তাহলে খুব দ্রুত সে কাজটা করতে পারবে। এই জন্য আমাদের ডকুমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা গেল আমাদের স্যার, প্রোগ্রাম তৈরির ধাপ। সমস্যা বলো। ওই যে 1 নাম্বার সমস্যা ওটা হচ্ছে নিশ্চিতকরণ। ওটা হচ্ছে কি, মানে হলো ওই যে আমরা যে করলাম 3টি সংখ্যার ক্ষেত্রফল, এইটাই এই সমস্যাগুলা। সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা মানে আমরা একটা সমস্যা পড়ছি, সমাধান করতে হবে, এটা হচ্ছে আমাদের একটা সমস্যার নির্দিষ্টকরণ। কারণ সমস্যা না পড়লে তো আমরা সমাধান করব না, করবো কি? আমি তো ওইটাই বলতেছি স্যার। হ্যাঁ, এটা বোঝাচ্ছে যে আমরা কি সমস্যার জন্য করছি, এটা নির্দিষ্টকরণ করাটাই সমস্যা নির্দিষ্টকরণ। ধর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, এটা একটা আমাদের সমস্যা। আমরা হ্যাঁ। 3টা সংখ্যার গড় নির্ণয় করব, এটা একটা সমস্যা। 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, এটা একটা সমস্যা। এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই সব ধাপ অনুসরণ করতে হবে। এবার এবার আসে ডিভাইডিং। ডিভাইডিং নিয়ে বেশ কয়েকবার আলোচনা হচ্ছে। তাহলে আজকে আমরা দেখি বইয়ের ভাষায় কিভাবে আছে। বাগ বাগ হচ্ছে প্রোগ্রামের যে ভুলগুলো, সেই ভুলগুলোকে বলা হচ্ছে প্রোগ্রামের বাগ। তাহলে ডিবাগিং কি? ডিবাগিং হচ্ছে এই ভুলগুলো সংশোধন করা। প্রোগ্রামের কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধন করা, যাকে বলা হচ্ছে ডিবাগিং। প্রোগ্রামে এই যে ডিবাগিং বা ভুল, যে ভুলগুলো থাকে সেটা 3 ধরনের হয়ে থাকে, যেটা কিনা সিনট্যাক্স ভুল, যুক্তিসম্মত ভুল এবং তথ্য ভুল। এই ভুলগুলো কি সেটা দেখি। সিনট্যাক্স ভুল সাধারণত প্রোগ্রামের ভাষায় যদি কোনো ব্যাকরণগত ভুল থেকে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স ভুল। ব্যাকরণগত ভুল মানে আমরা কোনো বানান ভুল করতে পারি, আমরা কোনো কমা ব্র্যাকেট যে জায়গায় দিতে হবে সেটা যদি না দেই, এ ধরনের ভুল করতে পারি। আমরা ব্র্যাকেট যে জায়গায় দিতে হবে সেখানে যদি ব্র্যাকেট না দেই, এ ধরনের ভুল করতে পারি। তো যেরকম ভাবে কাজটা করার নিয়ম, এই নিয়ম মতো যদি আমরা কাজ না করি, সেটাই হয়ে যাবে একটা সিনট্যাক্স ভুল, অর্থাৎ এটা একটা ব্যাকরণগত ভুল। এই যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি এখানে, দেখো প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দেওয়া। তো আমরা যদি কোনো লাইনে সেমিকোলন না দেই, তার অর্থ তখন দাঁড়াবে কি, এখানে একটা ব্যাকরণগত ভুল হয়ে গেছে, আর এই ভুলটার নামে সিনট্যাক্স ভুল। ওকে, এরকম ব্র্যাকেট গুলো না দেওয়া, যেখানে কমা দেওয়ার দরকার সেখানে কমা না দেয়া। তারপর আসছে যুক্তিসম্মত ভুল। তো যুক্তিসম্মত, এটা লজিক্যাল ভুলও বলা হয়। তো প্রোগ্রামে যদি কোনো যুক্তিসম্মত ভুল দিয়ে থাকি সেটাকে বলা হচ্ছে যুক্তিসম্মত ভুল। যেমন আমি করতে বললাম এক্স প্লাস ওয়াই, আর তুমি টাইপ করছো এক্স মাইনাস ওয়াই। এখানে যে ভুলটা হলো সেই ভুলটা একটা গাণিতিক ভুল, আর এই ভুলটাকে আমরা বলবো যুক্তিসম্মত ভুল। এই ধরনের ভুল কম্পিউটার ধরতে পারে না, তাই মূলত আমরা যদি একে ভুল নির্দেশ দিয়ে থাকি, এর জন্য সে আমাদের ভুল ফলাফল প্রদর্শন করে। ভুল নির্দেশ দিলে সে ভুল ফলাফল দিবে, কারণ সে তো আর আমাদের নির্দেশটা শুনতে পাবে না। স্যার বলছে এক্স প্লাস ওয়াই করতে, তুমি মাইনাস চাপার সময় কম্পিউটার বা ক্যালকুলেটর তো বলবে না, না না তোমাকে তো স্যার প্লাস করতে বলছে, তুমি মাইনাস কেন করতেছো। এই ক্ষমতা কোনো ডিভাইসের নাই, যার কারণে এই ধরনের ভুল কম্পিউটার ধরতে পারে না। তখন যদি ভুল ফলাফল দেয় আর তুমি বলবা যে আরে কম্পিউটার তো আমাকে ভুল ফলাফল দিছে, তুমি যে ভুল নির্দেশ দিছো সেটা না মেনে তুমি বলছো কম্পিউটার ভুল ফলাফল দিছে, তো এটা কম্পিউটার ভুল ধরতে পারে না। লজিক্যাল ভুল কম্পিউটার ধরতে পারে না। যেমন এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে সূত্র, হাফ ইন্টু উচ্চতা ইন্টু বেস, তাহলে এখানে যদি আমি গুণ না দিয়ে দিয়ে থাকি যোগ বিয়োগ ভাগ, এই জায়গায় কি ফলাফলটা সে সঠিক দিবে? নাকি কম্পিউটার জানে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্রটা এটাই হবে, তাই অন্য কিছু দিলে সে ভুল হিসাবে গণ্য করবে? এমন তো না।
তাই এই ভুল কম্পিউটার ধরতে পারে না, এটা মাথায় রাখতে হবে। বাট সিনট্যাক্স এরর যেটা আমরা এর আগেরটা দেখলাম, সেটা কিন্তু কম্পিউটার ধরতে পারে এবং সে বলে দেয় যে এখানে ভুল আছে, তখন আমাদের ভুলটা সংশোধন করতে হবে। নেক্সট এবং লাস্ট ওয়ান বলছে তথ্য ভুল। তথ্য ভুল অর্থাৎ প্রোগ্রামে কোনো আমরা ভুল ইনফরমেশন দিলে সেটাকে আমরা তথ্য ভুল বলতে পারি। যেমন আমরা কোনো চলকের মান যদি দিয়ে থাকি ভুল, তখন সেটাকে আমরা বলতে পারি তথ্য ভুল। যেমন আমি ভূমি দিলাম 10 মিটার, উচ্চতা দিলাম 20 মিটার, তুমি টাইপ করার সময় টাইপ করতেছো ভূমি 15 মিটার, উচ্চতা 25 মিটার। যখন তুমি এটা ভুল টাইপ করবা, ক্ষেত্রফলের অ্যান্সার ভুল চলে আসবে। এই ভুল কম্পিউটারের কি ধরার ক্ষমতা আছে? সে কি জানে যে তুমি যে ত্রিভুজটা আঁকছো সেই ত্রিভুজের ভূমিটা 10 মিটার বা ওর উচ্চতাটা 20 মিটার? যখন টাইপ করতে যাবা 15 মিটার বা 25 মিটার, তখন কি সে তোমাকে থামাবে? থামাই বলবে যে কেন তুমি এটা টাইপ করতেছো বা এটা ভুল, তুমি এটা টাইপ করবা না? এ ধরনের কোনো ইনফরমেশন কিন্তু আমরা পাবো না। তাই সে এখানে ভুল যে মান আমরা চলকের মানগুলো দিছি, এই মান পেয়ে ভুল ফলাফলেই আমাদের প্রদর্শন করবে। এই ধরনের যে ভুলগুলো, সেই ভুলগুলোকে বলা হচ্ছে তথ্য ভুল। অর্থাৎ কোনো চলকের মান যদি আমরা ভুল দিয়ে থাকি, তাহলে সেই মান ভুল হওয়ার যে ভুলটা, তারই নাম হচ্ছে তথ্য ভুল। আমরা কি বুঝতে পারছি? তো এই ভুলগুলো পর্যন্ত আজকে থাকলো। তোমাদের অ্যালগরিদম ফ্লোচার্টের আগেই স্যার 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 বলো। স্যার এর আগের ইয়াটা সিনট্যাক্স জি স্যার, বলো। এই জায়গাটা থেকে কিভাবে বুঝবো স্যার? মানে এইটা হলো ভালো মতো বুঝতে পারি না, মানে এই জায়গাটা থেকে কিভাবে বুঝবো? মানে এই যে ফ্লো ইয়াটা যে করছেন, প্রোগ্রামিং এর ভাষায় যে লিখছেন, এইটা তো মনে করেন আমরা তো আর জানি না, এখান থেকে কিভাবে ভুলটা দেখবো? মানে এই জিনিসটা বুঝি না। ভুলটা তোমাকে ধরতে হবে না, ভুলটা ধরবে কম্পিউটার। তুমি ভুল করলে কম্পিউটার ভুল ধরবে। আর আমরা যখন সি প্রোগ্রাম শিখবো, তখন আমরাও ভুল ধরতে শিখবো। এবং পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে এখানে যে ভুল আছে সেই ভুলটা নির্ণয় করো, বা এখানে যে বাগ আছে সেই বাগগুলোকে ডিবাগিং করো। আমরা এখন সি প্রোগ্রাম শিখিনি, শিখলেই আমরা এটা করতে পারবো। আপাতত এখান থেকে তো বোঝার কিছুই নাই না স্যার, আপনি যে স্লাইডটা শেয়ার আছে করছেন। আছে 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 এখান থেকে বোঝার আছে যে এখানে যদি আমরা প্রত্যেকটা লাইনের শেষে আমরা সেমিকোলন না দেই, তাহলে কিন্তু এই জায়গায় একটা ভুল হবে। এই ভুলটা নাম হচ্ছে সিনট্যাক্স ভুল। অর্থাৎ প্রত্যেকটা লাইনের শেষে আমাদের দিতেই হবে। তারপর এখানে হ্যাশ চিহ্ন যদি না দেই, এখানে ডট চিহ্ন যদি না দেই, অর্থাৎ যেটা দেওয়ার সেটা যদি আমরা না দেই, তাহলে এই ধরনের ভুলকে বলা হচ্ছে সিনট্যাক্স ভুল। মানে কি কি দেওয়া স্যার এই লাগবে, চিহ্নগুলো তো আপনি পরে পড়াবেন না? আমি ওটাই বলতে যাচ্ছি যে কি কি দিতে লাগবে, কোথায় কেন কি ব্যবহার করব, সেটা যখন আমরা জানবো তখন আবার আরো ক্লিয়ার হয়ে যাব। বাট এই ধরনের হ্যাঁ হ্যাঁ, ভুলটাকে এটাই। সিনট্যাক্স ভুল বলতেছে, এটাই আমি বোঝাচ্ছি তোমাদের। ওকে হ্যাঁ দাদা। ওকে। ওকে স্যার, স্যার আসসালামু আলাইকুম।